পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ভারতের একটা চিঠি দিয়েছে এবং এটা প্রভাব ফেলবে, কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, ভারতে পুষির চেষ্টা বিজেপি সরকার প্রতিহত করেছে। নিয়ম না মেনে পুষিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুষিন বন্ধে ভারতের একটি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। প্রথমত ভারত বাংলাদেশকে এই ব্যাপারে অনেকবার চিঠি দিয়েছে, তারা কোনো উত্তর দেয় না। এটা ঠাড়া পড়া মিথ্যা কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন মনে পড়লো যেটা দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলবে নেতিবাচক। তো যখন আপনি ভারতের সেভেন সিস্টার দখল করতে চান তখন সেটা প্রভাব ফেলবে না। যখন আপনি কলকাতা 4 দিনে দখল করতে চান সেটা প্রভাব ফেলে না কূটনৈতিক সম্পর্কের মধ্যে। এই প্রশ্নটা আপনার মাধ্যমে জনগণের কাছে রাখলাম। যারা ঘাওরামি করবে বা যুক্তিতর্কের ধার ধারবে না তাদের কথা আলাদা। যেই দেশে প্রতিদিন বলা হচ্ছে দিল্লি দখল করবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, শুভেন্দু অধিকারকে কেটে ফেলবে, অমিত শাহকে ধরে আনবে, বাংলাদেশ দখল করবে, প্রতিদিন বলা হচ্ছে, তখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে না? তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেটা মনে থাকে না? তারা কি এই ব্যাপারে কোনো বিবৃতি দিয়েছেন? এই যে বাংলাদেশে প্রতিদিন লিল্লাখোররা যে ভারত দখল করতে চায়, ভারতের চাল খেয়ে, ভারতের ডাল খেয়ে, ভারতের ডিজেল এনে ভারতকে দখল করতে চায়, এই কথাগুলো যখন বলে তখন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোথায় থাকেন? তার কানে কি তুলো দিয়ে রেখেছেন? দ্বিতীয়, আমরা দেখলাম আর একটা জিনিস, যে যৌথভাবে বাংলাদেশের বিজিবি এবং জনগণ মিলে যৌথভাবে সীমান্ত পাহারা দিচ্ছে। খুব ভালো কথা, বিরাট দেশপ্রেম। এরকম দেশপ্রেমিক জনগণ পৃথিবীতে কোথাও খুঁজে পাবো না আমরা। কারণ বাংলাদেশের বিজেপিরা হয়ে গেছে দামরা, তাই বাংলাদেশের জনগণকে পাহারা দেয়। পৃথিবীর কোন দেশে সীমান্ত জনগণকে পাহারা দেয়? একমাত্র বাংলাদেশের বিজেপিরা যখন দামরা হয় তখনই সম্ভব, এর আগে না। নাম্বার 3, তিনি বলতেছেন যে এটা নাকি পুশিন নাকি বেআইনি। তাহলে 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা যখন ঢুকাই দিছে তখন এই বিএনপির নেতারা কোথায় ছিল? এই সেই বিএনপি নেতা না যারা এখন মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী হয়েছে? এই সেই তারাই না যারা রোহিঙ্গার জন্য বার্মাতে লং মার্চ করেছিল? তারাই তো নাকি? সেটা দেশের সাথে সম্পর্ক নষ্ট হয় না প্রতিবেশী দেশের সাথে? নাকি বার্মা চৌথ আসমানে আমাদের প্রতিবেশী দেশ নয়? ভারতের বেলায় আসলেই কেবল মনে হয় যে এখানে ভদ্রতা বজায় রাখা উচিত, আর কারো বেলায় মনে হয় না। বার্মার বেলা মনে পড়ে না। কারণ কি? 26 লক্ষ ভারতীয়র মতো ঠাড়া পড়া মিথ্যা কথা যখন বললো বাংলাদেশে আছে, তখন মনে পড়েছিল না ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে? এই যে কর্নেলেরা, রিটায়ার্ড কর্নেল, মেজর, যারা উষ্টা খাইতে রাস্তাতে হাইটা যেতে উষ্টা খায়, এমনকি এই দেশের হাঁপানি রোগীরা, রিক্সাওয়ালা, লিল্লাখোর, মৌলবীরা বলতেছে ভারত দখল করবে, মোদীকে মেরে ফেলবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, অমিত শাহকে মেরে ফেলবে, শুভেন্দুকে মেরে ফেলবে। তখন মনে থাকে না যে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে? যখন সারাদিন স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, লাহোর লাহোর, তখন মনে থাকে না? তখন এখনই মনে হয়। ঘটনাটা কি? মানে এই দেশের মুসলমান, এই দেশের বিএনপি, এই দেশের জামাত, এই দেশের হেফাজত, সব দেখি জামালপুরা পাগলা। ডিমের হালি 5টায় কিনে 3টায় বিক্রি করে। কাউকে দেখলাম না 3টায় কিনে 5টা বিক্রি করতে। আপনার দেশের নাগরিক ভারতে বসবাস করতেছে, এটা প্রমাণিত। সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, 1000, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 1.5 বিতর্ক থাকতে পারে। ধরে নিলাম একজন আছে, আপনার দেশের একজন অবৈধ নাগরিক আছে, সে তাদেরকে পাঠিয়ে দিবে। আপনার নিতে এত দাঁতে ব্যথা কেন, চোখে ব্যথা কেন, মুখে ব্যথা কেন? আপনি 12 লক্ষ রোহিঙ্গাকে, 13 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে আসছেন, বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন ফেরত নিতে? এই যে সন্ত্রাসী আরাকান আর্মিরা যখন বাংলাদেশে ঢুকে যায় তখন আপনার এই চিঠিপত্র কোথায় থাকে? যখন বাংলাদেশের শত শত জেলেদের ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন আরাকান আর্মির কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ থেকে, যখন তারা আর্মস নিয়ে এসে বাংলাদেশে নাচে, কুদে, গান গায়, হাগে, মুতে, তখন আপনার সেই প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা কোথায় থাকে? নাকি সকল জজবা
ইসলামের জজবা, মুসলমানের জজবা, দেশাত্মবোধের জজবা, জাতীয়তা বোধের জজবা কেবল বার্মার বেলায়, ইসরায়েলের বেলায়, ভারতের বেলায় কোথাও আসে না। না, বার্মার বেলায় আসে না। আপনি বার্মাকে কয়টা চিঠি দিয়েছেন রোহিঙ্গা নিতে? বরং এই সরকারের আমলেও লাখো রোহিঙ্গা ঢুকেছে, প্রবেশ করেছে, আর প্রতি বছর গিদরের মতো তো জন্ম দিতেছে ক্যাত ক্যাত করে, তা তো হিসাবই নেই। তখন ওগুলোর কথা মনে থাকে না, শুধু ভারতের বেলায়। কারণ 1 কোটি 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মচমচায়া ভারতের ভিতরে খাইতেছে, পড়তেছে, হাঁটতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে। ওইখান থেকে প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে বাংলাদেশে। খুব মজা লাগে। যদি এখান থেকে যাইতো না, তাইলে বুঝতেন এদের সাথে কি আচরণটা করত। এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বিরোধী দল জামাত, হেফাজত আমার ভাবির পোলারা, এগুলো পাক্কা বাটপার, মুনাফেক, হিপোক্রেট, ভণ্ড। তাই রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন আপনি, তখন শামা ওবায়েদ কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, বাংলাদেশের মুসলমানগণ তখন কোথায় ছিলেন? যখন রোহিঙ্গাদের 70,000 থেকে 1 লক্ষ পাসপোর্ট দেওয়া হলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমাদের একটু বলে যাবেন। আর নিজের দেশের নাগরিককে আপনি আনতে চাচ্ছেন না, এটা তো একটা বদমাইশি, নিজের দেশের রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণা। আপনি কেন আপনার দেশের জনগণ কেন এই সমস্ত 7, 5, 14 বাদ দিলাম 2, তারপরে 12 দিলেন, এইগুলো বুঝ কেন দেন? মানুষ এগুলো বোঝে না, পৃথিবী এগুলো বোঝে না। আমি এই জন্য বারবার বলি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটি প্রতিবেশী রাষ্ট্র আমরা পেয়েছিলাম। নইলে ওই মুর্শিদাবাদের বাবরের রুহানি আওলাদ হুমায়ুন কবির, যিনি তৃণমূল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তারপরে কি আমজনতা নামে বোধহয় একটা পার্টি করেছে সম্ভবত, তার ভাষায় যদি বলি সেটা ভাঙ্গা মায়ের দিত। যদি ভারতটা আফগানিস্তানের মতো, যদি ভারতটা পাকিস্তানের মতো, তাহলে বাংলাদেশের জনগণকে সেটা ভাঙ্গা মায়ের দিত। আপনি একবার বিবেচনা করেন যে 1 কোটি ভারতীয় বাংলাদেশে আছে, 1 কোটি হিন্দু ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশে, আপনি কি করতেন? চিঠি চালাচালি, নীতি নৈতিকতার আলাপ করতেন? আপনি তো সবগুলোকে পিটিয়ে দেশ ছাড়া করতেন, এদের ধর্ষণ করাইতেন, এদের মেরে ফেলতেন, এদের কিডনি গুর্দা সব বিক্রি করতেন, আর না হয় কনভার্ট করাতেন, বাধ্য করতেন হিন্দু থেকে মুসলমান হতে। এগুলো আমরা জানি। মানে এখন 1 কোটি লোক ওইখানে বসে বসে খাচ্ছে, এগুলো আমি বহুবার বলেছি, আপনারা বিশ্বাস করেন নাই। এখন তো আমার কথা সত্য হচ্ছে, এগুলো খুব ভারতীয়রাই আমার কথা বিশ্বাস করেন, এখন তো প্রমাণ হচ্ছে। আপনি সারাদিন স্লোগান দেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ভারতীয়রা হিন্দু, তারা উঠে গরুর মুত খায়, রাস্তাঘাটে হাগে মুতে গড়াগড়ি যায়, একটা ডিম ভেঙে 5 জনে খায়। সেই দেশে আপনারা কেন 1 কোটি মানুষ সেইখানে দিন মজুরি করতে যান? সেইখানে কেন 1 কোটি মানুষ আপনারা কেন সেইখানে আপনারা কাজের বুয়া হিসেবে যান? লজ্জা করে না? ভারত সভ্য দেশ বলে বলেছে যে তারা কোনো মামলা করবে না, এদের নিয়ে যান, যেতে দেন। যখন আমেরিকা পায়ের শিকল পরিয়ে, বিমানে চড়িয়ে, ঘাড় ধরে ঘুরিয়ে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে পাঠাইলো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকদের, তখন ইউনূস কোথায় ছিলেন? নাটোরে বনলতা সেন। তখন মনে পড়ে নাই আমেরিকাকে একটা চিঠি দিতেন? এটা তো কি নিয়ম, শিকল পরিয়ে আপনি পাঠালেন? মাটি নরম পেলেই বিলাই হাগে, আমাদের জামালপুরের ভাষায় একটা কথা বলে, অথবা বলে মাটি নরম পাইলেই বিড়ালে খামসা। তো ভারতের শাসকরা একটু নরম মাটির, তাই এই চুলকানিটা দিচ্ছে। ভারতের শাসকেরা যদি আফগানিস্তানের মতো অ্যাগ্রেসিভ হতো, পাকিস্তানের মতো বর্বর হায়না হতো, ইরানের মতো পিশাচ হতো, তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। আপনার নাগরিক পাকিস্তান থেকে যখন পাকিস্তানিদের ঘেঁটি ধরে বিদায় করতেছে, কেউ তো প্রতিবাদ করে নাই। বাংলাদেশিদের যখন মধ্যপ্রাচ্য থেকে বের করে দেয়, মালয়েশিয়া থেকে বের করে দেয়, তখন তো আপনি প্রতিবাদ করতে পারেন নাই। এই শামা ওবায়েদ কোথায় থাকে যখন বাংলাদেশে নারীদের ধর্ষণ করে, মানসিক রোগী করে, অসুস্থ করে, তারপর কাজের গৃহকর্মীদের এই বাংলাদেশে সৌদি আরব পাঠিয়ে দেয়? তখন কোথায় থাকেন এই শামা ওবায়েদ নামের নাটোরের বনলতা সেন? তখন আপনার মনে পড়ে না? আপনার দেশের অবৈধ নাগরিকদের একটা সুযোগ দিয়েছে দেশে ফেরত নেয়ার, আপনি সেটা না নিয়ে তাল বাহানা করতেছেন। এটা তো একটা টোটালি বাটপারি, এগুলো সারা পৃথিবী বুঝে। বাংলাদেশের আজকে যদি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় না বসতো, বিজেপি ক্ষমতায় না আসতো,
মমতা ব্যানার্জির বিদায়ে ঘন্টা না বাজতো আমরা অনেক ভণ্ডদের চিনতে পারতাম না। বাংলাদেশের বামপন্থীর হলো 1 নম্বর ভণ্ড, তার চেয়ে বড় ভণ্ড বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং যারা মুসলমান দাবিদার, তারা প্রমাণিত ভণ্ড, বদমাস, মুনাফেক, বাটপার, জাতে মাতাল, তালে ঠিক, জামালপুরা, বাংলা সব, ডিমের হালি 3টায় কিনে 5টায় বেছে, 5টায় কিনে 3টায় বেছে, তাই তারা এগুলো বলতেছে। আপনি এখন নিয়ম নীতি, আন্তর্জাতিক নিয়ম নীতি দেখাচ্ছেন, বার্মার সাথে কেন দেখেন না? আরে ভাই, ভারত এত শক্তিশালী, পৃথিবীর 3 নম্বর অর্থনীতি, পৃথিবীতে শক্তিশালী তার সামরিক অবস্থান, আয়তনে বড়, আপনি তার সাথে পাঙ্গা নিতেছেন। আর বার্মার মতো দুর্বল দেশের বেলায় গেলে আপনার বিসি কাঁধে উঠে যায় কেন? সেখানে টু শব্দটি কেন করেন না? তালমে কুস্তো কালা হায়, খোঁঠা কুদে পাঠার জোরে ওঠে, পাঠা কুদে খোঁঠার জোরে, সেটা কিন্তু আমরা বুঝি। বাংলাদেশ কার খোঁটায় এখন লড়তেছে সবাই জানে, আমরাও জানি। এখন কোথায় বাংলাদেশের বুদ্ধিজীবীরা? এখন কোথায় বাংলাদেশের মানবাধিকার কর্মীরা? এখন কোথায় ফেলানির চাচা, মামা, খালু, ভাতিজারা? এখন তারা কোথায় যারা বলে সীমান্তে গুলি করে মেরে ফেলে? সীমান্তে তো এখন গুলি করতেছে না, আপনার দেশের জনগণ পাঠিয়ে দিচ্ছে। নিতে এত আপত্তি কেন? কারণ আপনি জামালপুরে বাংলা, কারণ 1 কোটি মানুষ ওইখানে খাইতেছে, হাঁটতেছে, মুততেছে, বাচ্চা পয়দা করতেছে, আবার পাশাপাশি প্রতিদিন 500 কোটি টাকা পাঠাইতেছে। এত আরামের জিনিস কেউ ছাড়ে? সেই জন্য শামা উবায়দ এগুলো বলতেছে। ধন্যবাদ। জি ফরিদ ভাই, যে বিষয়টা সেটা হচ্ছে তিনি যেটা বলেছেন, আমাদের মন্ত্রী মহোদয়, তিনি বলেছেন নিয়ম না মেনে পুষিনের চেষ্টা তো আসলে গ্রহণযোগ্য না। ভারতে অবৈধভাবে যারা আপনি ওইখানে এত নিয়ম দেখাইতেছেন ভারতের কাছে, বার্মায় কেন নিয়মটা দেখান না? ওইখানে গিয়ে একবার বলেন না যে তোমরা তোমার দেশের নাগরিক আমার দেশে পাঠাও। ওইটা কোন নিয়ম মেনে পাঠিয়েছে এটা আমরা একটু শামা উবায়দের কাছে জানতে চাই, এটা জামাতের সাদা শকুনের কাছে জানতে চাই, এটা আপনার মাধ্যমে আমি বাংলাদেশের মুসলমানের কাছে জানতে চাই, আমি জামাত, হেফাজত, বিএনপি, জাতীয় পার্টি সব, এমনকি আমার গণজাগরণ মঞ্চের কর্মীদের কাছেও জানতে চাই, আপনার কাছেও জানতে চাই, সেটা কোন নিয়ম মেনে তারা পাঠিয়েছে। ওইখানে তো আপনাদের নিয়ম চালাইতে দেখি না আমরা। রোহিঙ্গাদের যখন এদের পুশ ইন্ত করে না, পুশ ব্যাকও করে না, কি করে? ঝেটিয়ে বিদায় করে, পিটিয়ে ঝেটিয়ে বিদায় করে। তখন তো আপনার এই নিয়মের কথা ওইখানে কেন তোলেন না? ওইখানে কেন যৌথ পাহারা দেন না বিজেপির সাথে? বার্মার সীমান্তে আপনি কেন যৌথ পাহারা বসান না রোহিঙ্গাদের ঠেকাতে? আপনি বাংলাদেশের আর ভারতের সীমান্তে দেখি বিজেপির সাথে, বিজেপি নামার দামরার সাথে বাংলাদেশের আমরা ঢেকিরা দেখি জনগণ পাহারা দেয়। ওইখানে কেন যান না আপনারা? আপনি নিয়ম আমার এইখানেই শুধু দেখাবেন, আপনি নিয়ম কেন ভুইয়া সাহেবের ওইখানে দেখাবেন না? নিয়ম কি এক জায়গার জন্যে? আপনি যে নিয়মের কথা বললেন, এই নিয়মটা কি শুধু ভারতের বেলায়, বার্মার বেলায় নয় কি? তার চেয়ে বড় কথা, আপনারা বলেন দিল্লি না ঠাকুর ভারতে কেন যাবেন? কেন এগুলো ল্যাম এক্সকিউজ দিতেছেন? এগুলো তো ল্যাম এক্স। আবারও তো বললাম, ভারত হচ্ছে নরম মাটি, বিড়াল সেখানেই খামচা দেয় যেখানে নরম মাটি থাকে, সেই জন্য এগুলো বলতেছেন। কিন্তু ভারত যদি আরেকটু শক্ত হয়ে যায় না, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। এই সমস্ত লজিক বার্মার বেলায় শিখাই তুলে রাখেন, ভারতের বেলায় আনেন। এগুলো কেন এই লজিকগুলো আপনারা দেন? নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, এই নিয়ম সেই নিয়ম, কোন নিয়মে আছে? কোন নিয়মে আছে আপনার জনগণ আপনি নেবেন না? আন্তর্জাতিক আইনের গোষ্ঠী মারিয়ে জি মন্ত্রী বলেছেন আপনার দেশের রাখেন মন্ত্রী, আপনার দেশের জনগণ আপনি আনতে আপনার এত ব্যথা কেন? পেটে ব্যথা কেন? পেটে কামড় লাগে কেন? আপনার দেশের জনগণ আপনি ডিক্লেয়ার দেন, বর্ডার খুলে দেন, আমার জনগণ নিয়ে। এটা বলতে এত ব্যথা পান কেন? যেই দেশের কথা আপনি বলেন, যেই দেশ গরু খায়, গরুর মুত খায়, আপনারা গরু খান, তারা গরু মুত খায়, হাগে মুতে যেই দেশে, ছি 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 ছি, তারপর আবার হিন্দু কাফের দেশে আপনার দেশের জনগণ থাকে, আপনি তাড়াতাড়ি নিয়ে আসবেন। এগুলো কি যুক্তি দিয়েছেন? জি মাননীয় এডিটর, জি বলেন প্লিজ। মন্ত্রী যেটা বলেছেন, ভারতে অবৈধভাবে যারা অবস্থান করছে, ভারতে অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, মানে একটা নিয়ম, একটা রুলস, কিছু ল আছে দ্বিপাক্ষিক, সেটা মেনেই কাজ করতে হবে ভারতকে, এটা মন্ত্রী বলেছেন। আবার তিনি বলেছেন পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার হয়েছিল, যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া সম্ভবত বর্তমান সরকারের সময় এসে চলছে এবং সেটাতে প্রভাব পড়বে, মানে দুদেশের সম্পর্ক নষ্ট হবে। ফরিদ,
আসলে কি সম্পর্ক এখন কি বেশি খারাপ হয়ে যাবে? না না না, সম্পর্ক কি ভালো আছে নাকি এটা তো আমি জানতাম না। বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক ভালো এটা তো আমি জানি না। তো আপনি প্রত্যেক দিন দিনের মধ্যে 5 বার যদি নামাজ পড়েন, তো 6 বারে বলতেছেন আপনি ভারত দখল করবেন। সারাদিন ভারতের গালি দিতেছেন। ভারতের সাথে কিভাবে আপনার সম্পর্ক ভালো আছে আমি তো বুঝলাম না। সেটাই তো উন্নতি হয়, যেটা সম্পর্ক আছে। এখন সম্পর্ক আছে ভারতের সাথে, বাংলাদেশ কি রাখতে চায়? বাংলাদেশ তো যে কোনো সময় 7 সিস্টার খেতে চায়, কলকাতা দখল করতে চায়, দিল্লি দখল করতে চায়, নরেন্দ্র মোদীকে মেরে ফেলতে চায়, শুভেন্দু অধিকারীকে, একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, একটা দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয়, গৃহমন্ত্রীকে হুমকি দেওয়া হয়, পুরো দেশটাকে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। তাহলে আপনি দেশের সাথে ভালো সম্পর্ক কি আদৌ চান আপনি? আর নিয়ম কেন কেবল ভারতের বেলা আপনি নিয়ম দেখান? আপনারা বলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কোনো সম্পর্কই রাখবেন না, রাখেন না ভারতের সাথে সম্পর্ক। ভারত নাকি না খেয়ে মারা যাবে বাংলাদেশ যদি চিকিৎসা না করে। বাংলাদেশ নাকি ভারত থেকে মালামাল যদি না কিনে আনে, ভারতের মানুষ দুর্ভিক্ষের কবলিত হয়ে যাবে, ভারত সুদান হয়ে যাবে, ইথিওপিয়া হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি রবিন খুদা, আহায় হাই খোদা, আল্লাহ খালে হাই খোদা, এটি কি হলো? $30 বিলিয়ন বিনিয়োগ করতেছে। 4 লক্ষ কোটি টাকা তিনি বিনিয়োগ করবেন। আপনার দেশের মানুষ আপনার দেশে বিনিয়োগ করে না। এই সমস্ত কথা, এই সমস্ত স্ট্যান্ডবাজি, মুনাফেকি, ভণ্ডামি, বদমাইশি, ল্যাম এক্সকিউজের কারণেই খোদ নিজের দেশের মানুষ বিনিয়োগ করতে আসে না। তাই এগুলো কথা খাটবে না। আপনি কেবল নিয়ম দেখেন ভারতের বেলায় আমেরিকা কথাটা তুলেছেন, এই যে বিনিয়োগের বিষয়টা, যে কথাটা আপনি তুললেন, এই বিষয়টা নিয়ে আমার একটু প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে এই মানুষটা রবিন খুদা, তিনি তার শৈশব কৈশোর ঢাকাতে কাটিয়েছেন, তার জন্ম এখানে, বেড়ে ওঠে এখানে। তিনি অস্ট্রেলিয়াতে গেলেন 97 সালে। এরপরে ভাগ্য ওনার খুলে গেছে, উনি ভালো করেছেন সেখানে। যেহেতু তার জন্ম, শৈশব, কৈশোর এখানে কেটেছে, এই দেশের প্রতি অবশ্যই তার ভালোবাসা আছে। প্রশ্ন হলো, এই যে বিশাল অঙ্কের যে বিনিয়োগ, এই বিনিয়োগটা কি তিনি বাংলাদেশে করতে পারতেন না? তিনি কেন ভারতের দিকে ঝুঁকে পড়লেন? ফরিদ ভাই, আপনার কি মনে হয় সাইকোলজিক্যালি একটু বলুন। প্রথমত, পুঁজির কোনো ধর্ম নাই, পুঁজির কোনো দেশ নাই, পুঁজির কোনো খোদা নাই, ভগবান নাই, আল্লাহ নাই, গড নাই, পুঁজির কোনো জেহোবা নাই। পুঁজির কাজ হলো, পুঁজি যেখানে নিরাপত্তা পাবে, যে তার বিনিয়োগ ফিরে আসবে এবং প্রফিট সহ সেইখানে সে যাবে, তার জন্য সেইখানে বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক। আপনি কেন তার দিকে তাকান? তার শৈশব কেন? তার যদি শৈশবও না কাটতো, মনে করেন সে অস্ট্রেলিয়ায় জন্মেছে, তার পিতৃপুরুষ বাংলাদেশে ছিল মনে করেন, তবুও তো বাংলাদেশের প্রতি তার টান থাকার কথা, মিনিমাম টান থাকার কথা। কিন্তু তার কেন থাকলো না? কারণ তিনি জানেন বাংলাদেশে যদি বিনিয়োগ করি আমার 4 লক্ষ কোটি টাকার মধ্যে 40,000 কোটি টাকা সে ফেরত পাবে না, আর সব চলে যাবে। তিনি জানেন বাংলাদেশ লাল ফাইল কত শক্তি। তাহলে একটা উদাহরণ দেয়, তখন সরকার ক্ষমতায় বিএনপি 91 থেকে 95। আমাদের সরিষার বাড়ির একজন ব্যক্তি, মানে জামালপুরের একজন ব্যক্তি 25 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সাভারে। কেন করেছিলেন জানেন? তিনি আমেরিকা থাকতেন। আমার একজন পরিচিত ব্যক্তির, আমাদের সরিষাবাড়ি, তার ভগ্নিপতি, সেই পরিবারের সাথে আমার ব্যক্তি সম্পর্ক খুব ভালো, খুবই ভালো, শুধু ভালো না, খুব ভালো। ওই পরিবারের প্রায় সকলের সাথেই, একেবারে পিতার বয়স থেকে, মায়ের বয়স থেকে শুরু করে নাতির বয়স যারা আছে সবার সাথেই, প্রায় সকলের সাথে আমার সম্পর্ক খুব ভালো, এখনো আছে। 2-3 জন মারা গেছে, সকলেই জীবিত আছে। সেই ব্যক্তিটি আমেরিকা থেকে এসে 25 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন 92-93 সালে। আপনি কি জানেন? উনি শেষে ছেড়ে দেমা কেঁদে বাসি, তিনি কান্নাকাটি করে টাকাটা তুলে নিয়ে 95 সালে বলছে বিদায়, আবার আমেরিকা চলে গেছে। এটা আমি 91, 92, 93 সালে ঘটনা বললাম। সে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের রেফারেন্সে গিয়ে সেখানে বিনিয়োগ করেছিল, টিকতে পারেনি। আর জানেন যে তখন ওই সময়ে খালেদা জিয়ার পরে যে 2 জন ব্যক্তির নাম নিতেন, 2 জন মাত্র, খালেদা জিয়ার লেফট এবং রাইটে যারা থাকতেন তাদের একজন ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির সাবেক মহাসচিব, এবং তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন।
তার রেফারেন্সে গিয়ে তিনি বাংলাদেশে ব্যবসা করতে পারেন নাই, ছেড়ে দামা খেতে বাসে পালিয়ে চলে গেছে। তিনি এসেছিলেন কি কারণে জানেন? তিনি অনেকে স্ট্রাগল করেছিলেন আমেরিকায়, হিউজ ইনকাম। 1992-93 সালে 25 কোটি টাকা কিরকম পরিমাণ আপনি বুঝতে পারছেন। শেষে ছেড়ে দেমা কেঁদে বাসি তিনি পালিয়ে চলে গেছেন, যে এই দেশে ব্যবসা করা যায় না, এখন আমেরিকাতেই থাকেন। আর কোনোদিন বাংলাদেশ মুখে হন নাই। কেন? কারণ এই দেশে বিনিয়োগের অবস্থা এরকম। এই দেশে এখন তো বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এক সময় বাংলাদেশ যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, এখন তো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি 92 সালের তুলনায় তো বহুগুণ ভালো। আমরা তো অনেক উন্নয়ন করেছি এবং আমাদের জিডিপির সাইজও তো অনেক বেড়েছে। এখন জিডিপি এখানে বিনিয়োগ করা যায়, কেন যাচ্ছে না? এখানে বিনিয়োগ করলে কি তার প্রফিটটা হতো না? শুনেন, যেই দেশে মাদ্রাসা গিজগিজ করে, যেই দেশে মব চলে, ভায়োলেন্স চলে, আদালত ফাংশন করে না, পুলিশ নামে কোনো প্রতিষ্ঠানই নাই, পুলিশের পাহারা দিয়ে রাখতে হয়, যেই দেশে পুলিশের প্রকাশ্যে বলে বেয়াদব, মঞ্চে পুলিশের কিক মারে একজন নারী, শিবিরের কর্মী, শিবিরের সাদিক ভিপি ছিল, এই শিবিরের গুপ্ত ভিপি ছিল, সেই মঞ্চ থেকে পুলিশ মহিলা পুলিশকে লাথি মেরেছে, যেখানে পুলিশকে আপনি জ্বালিয়ে দিয়েছেন, যেখানে পুলিশের 600 গাড়ি পুড়িয়ে দিয়েছেন, যেইখানে আদালত কাজ করে না, আদালত চত্বরে মারামারি হয়, আদালত চত্বরে সরাসরি মানুষকে পিটিয়ে মারে, যেই দেশে কবরে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়, কবর জ্বালিয়ে দেওয়া হয়, মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়, সেই দেশে কেউ বিনিয়োগ করতে আসবে? এত পাগল হয়ে পাইছে। আমি নিজেও তো অনেক ট্রাই করেছি। প্রথমে বলেছিল ডক্টর ইউনূসের পরে নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ করবে। তারা কি বলেছে জানেন? বলছে তোমাদের দেশের অবস্থা আরো খারাপ, বিনিয়োগকারী তার রিটার্ন চায়। দুবাইয়ের মতো সবচেয়ে নিরাপদ দেশ, সেখান থেকে 5-6 হাজার ব্যবসায়ী চলে গেছে। আপনাকে সিকিউরিটি ফার্স্ট। এই বাংলাদেশে কোনো ভরসা আছে রাজনীতির? কে যাবে বিনিয়োগ করতে? যেখানে 30,000, 50,000, 1 লাখ টাকার চেক দেখলে ব্যাংকের ম্যানেজার ভয় পেয়ে যায়, সেই দেশে কে বিনিয়োগ করবে? বিদেশিদের কথা বাদ দেন, বাংলাদেশে 300 জন এমপি আছেন এখন, আর 30 জন আছে না অনুরোধের আসরের এমপি, তা 330 জন, তাদের বিনিয়োগ করতে বলেন না, দেখেন করে কিনা। জামাতের তো টাকার অভাব নাই, তারপরে তাদের আছে জাকাতের টাকা, তারপরে এক জামালপুর থেকে জামাতিরা 1500 কোটি টাকা পাটপারি করে মেরে দিয়েছে মানুষের, হাই হাই কোম্পানি বানিয়ে ডেস্টিনির মতো। সেগুলো বিনিয়োগ করতে বলেন না, মানুষের টাকাটা বিনিয়োগ করতে বলেন। তারাই তো বিনিয়োগ করে না যারা এখন ক্ষমতা। এতই যদি দেশের অবস্থা ভালো থাকে, আপনার জমিন, আপনার জায়গা আপনি যদি আবাদ না করেন, অন্যজন এসে আবাদ করবে। তার মানে কি? দালমে কুছ তো কালা হায়, কালা হায়। আপনার জমিনে আপনি বীজ বপন করেন না, আমি করব? হয় জমিন আপনার না, অথবা ওই জমিনে ফসল হবে না, তাই আপনি বীজ বপন করেন না। তা আপনি যাদের বললেন যে এখন দেশের অবস্থা ভালো, কে বললো ভালো? কয়শো খুন হয়েছে? এই যে কালকে রিপোর্ট আসছে, বলেন কয়শো খুন হয়েছে এই 100 দিনে? 600-র উপরে খুন হয়েছে। 607 জন। তাহলে যেই দেশে 607 জন খুন হয়েছে নির্বাচিত সরকারের সময়, 607, 600 প্লাস, আর ধর্ষণের তো হিসাবই নাই। এক ঢাকা মেডিকেলে নাকি 1100 জন গিয়েছে, এক মেডিকেল কলেজে ধর্ষণের সনদ নিয়েছে, ঢাকা মেডিকেল একটা হসপিটালে করে না। যেই দেশে এখন ধর্ষণের বন্যা, যেই দেশে খুন 600 প্লাস 3 মাসে, সেই দেশে মানুষ আসবে বিনিয়োগ করতে। এত পাগল হয়েছে বিনিয়োগকারী, এত পাগল। বিনিয়োগের যদি পরিবেশ থাকতো, সত্যি যদি থাকতো, এই মুহূর্তে তো আমি শেখ ফরিদকে অন্তত পক্ষে 5 জন বিনিয়োগ করে পাঠাইতে পারতাম। হয়তো তারা এরকম হাজার হাজার মানে বিলিয়ন, 30 বিলিয়ন আনতো না, 200-400 কোটি টাকার বিনিয়োগকারী তো বাংলাদেশে পাঠাইতে পারতাম। নাই ভাই, বাংলাদেশের জন্য আমারও প্রাণ কাঁদে। এই যে $30 বিলিয়ন বিনিয়োগ করছে, আমি কি কষ্ট পাই নাই বাংলাদেশ হিসেবে? আপনি কি কষ্ট পান নাই? বাংলাদেশিরা কি কষ্ট পায় নাই? এমনকি যিনি বিনিয়োগ করছে তারও কষ্ট আছে, যে শালা আমার দেশে আমি বিনিয়োগ করতে পারতেছি না। আমাদের বাজেটের অর্ধেক। কল্পনা করতে পারেন একটা বাংলাদেশের বিনিয়োগ। যারা বলে ভারত খুব খারাপ, গরুর মুত খায়, হাগে মুতে রাস্তায়, গরুর মুত খাওয়া দেশ আর হাগে মুতে, তারপরেও খোদ আপনার বাংলাদেশি লোককে $30 বিলিয়ন বিনিয়োগ করে। কেন? দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আইসা বলে যে আমরা সিগনেচার করে ফেলেছি মাদার অফ অল ডিলস, এগুলো বলে। আর্জেন্টিনা তার কাছে চলে আসে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, বলে আপনার যত তেল লাগে আমরা দিব। আপনার জন্য আসে না কেন?
কারণ খাসিলত কারণ না আমরা ব্যবসা বুঝি, না গণতন্ত্র বুঝি, না রাজনীতি বুঝি, কিছুই আমরা বুঝি না। পাগলও নাকি নিজের বোঝটা বুঝে, নিজের লাভ বুঝে, আমরা তাও বুঝি না। আপনি বাংলাদেশে পয়দা করবেন ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, এরা যে জঙ্গি হয়ে গেছে পৃথিবী জানে না। জঙ্গি আফগানিস্তানে কেউ বিনিয়োগ করবে, পাকিস্তানে কেউ বিনিয়োগ করবে, কোনো পাগলের কামড়াইলে তো বিনিয়োগ করবে, আর কেউ করবে। তাছাড়া কোনো পাগলও বিনিয়োগ করবে না, কুত্তায় কামড়ালে বিনিয়োগ করবে না। মানুষ ইসরায়েলে বিনিয়োগ করবে, ভারতে বিনিয়োগ, কারণ নিরাপত্তা আছে, রাষ্ট্র তার সেফটি দেয়। মালয়েশিয়া বিনিয়োগ করবে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। শুধু তাই না, আপনাকে বলে রাখি আমি, এই মুহূর্তে বিএনপি জামাতের বহু মানুষ ভারতে বিনিয়োগ করে রেখেছে বেনাম, আপনি জানেন। আওয়ামী লীগের লোক বিনিয়োগ করে নাই, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম। কমসে কম 100 বিএনপি জামাতের লোকের টাকা খাটতেছে ভারতে। তথ্যটা দিয়ে দিলাম আপনাকে, নিশ্চিত থাকেন আপনি। 100 জন আমি জানি, তাদের চিনি, আর যাদের জানি না। আপনাকে একটা জিনিস বলি, আপনি জানেন দার্জিলিং এ কতজন বাংলাদেশি সন্তান পড়ালেখা করে? সেই হিসাব আপনি জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে যদি হিসাব দেই। এই মুহূর্তে বাংলাদেশের কত হাজার, শুধু একটা রাজ্য বলি নাই, শুধু দার্জিলিং এ কতজন ছেলে মেয়ে পড়ালেখা করে একটু হিসাব নিয়েন। আপনি কালকে ভারতীয় হাইকমিশনে যাবেন, গিয়ে ডাটা নিবেন, অথবা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে হিসাব পাওয়া যায়। একটু নিয়েন, দেখেন আপনি বিশ্বাস করতে পারেন কিনা নিজের চোখকে। তো কত হাজার বাংলাদেশি ওখানে পড়ালেখা করে শুধু দার্জিলিং এ। আবার এই দার্জিলিং এ যারা আবার পড়াশোনা করে ভারতের হিন্দু জায়গায়, তাদের বাপেরা প্রত্যেকেরই কিন্তু একটা করে কওমি মাদ্রাসা আছে। ঠিক আছে, অথবা এরা প্রত্যেকেই কওমি মাদ্রাসায় প্রতি বছর হিউজ পরিমাণ দান করে, কিন্তু তাদের পোলাপান কিন্তু দার্জিলিং পড়ে। সেটা কি জানেন আপনি? বিশ্বাস না হয় আপনি খোঁজ নেন। আপনাকে আর একটা উদাহরণ দিই। যখন রোহিঙ্গাদের ফোর্স করে বাংলাদেশে ঢুকিয়ে দিল, জামাতের আমির, বিএনপির সাধারণ মহাসচিব বার্মা গিয়েছিল কেন? এটা তো আমি 5 বছর যখন ঘটছে তখনই তো লিখেছি। কেন গিয়েছিল বলেন? এখন পুশব্যাক ঠেকাইতে ভারতে যায় না কেন? আলোচনা করলেই তো হয়। রোহিঙ্গা যখন ঢুকেছে তখন তারা বিরোধী দল 2 জনই চলে গিয়েছিল বার্মা, আওয়ামী লীগের নেতা কিন্তু যায় নাই। কারা গিয়েছিল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আর এই জামাতের সাদা শকুন গিয়েছিল, আরো গিয়েছিল জামাতে, আরো কারা কারা যেন গিয়েছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রাজনীতি খুবই জটিল বিষয়। রাজনীতি মানে ভণ্ডামি, ক্ষমতা মানেই শঠতা, মুনাফেকি। এখন দিনে দিনে স্পষ্ট হচ্ছে।